অ্যাসপাইরেশনস অফ জুলাই স্পিরিট সফলতা অলমোস্ট জিরোর কাছে, অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষার কোনো কিছুই গত 1.5 বছরে ন্যূনতম বাস্তবায়নে হয়নি, পূরণ হয়নি এবং ভবিষ্যতে হবে না। হু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন ইনফ্লুয়েন্সার আর মেইন পাওয়ার দ্যাট ওয়ার্কস অ্যাজ এ হিডেন ফোর্স, অর্থাৎ হু ওয়ার্কস এগেনস্ট দিস পলিসি? ডক্টর মোহাম্মদ ইউনূস, রাজনৈতিক দলগুলো, ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ। লেটস সি সে কি বলে। বাংলাদেশে জুলাইতে অ্যাসপিরেশন পূরণ হবে না, অর্থাৎ জুলাইয়ে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন, নতুন সরকার বা তার দ্রুত সন্তারা রদবদল হওয়া কঠিন। এটার পেছনে এক লাইনে মূল ইনফ্লুয়েন্সার নির্ণায়ক বলতে হলে সবচেয়ে বাস্তবসম্মত একটাই নাম তুলে নেওয়া যায়। ওপেন কোট, যুক্তরাষ্ট্র, ক্লোজ কোট। কেন ইউএসএ এক লাইনে বাক্যা বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হবে, কি হবে না, এটি শেষ পর্যন্ত আমেরিকার স্ট্র্যাটেজিক গ্রিন সিগন্যাল ছাড়া করতে পারে না। তুমি যদি চাই আমি ইউএসএ বনাম ইন্ডিয়া বনাম ইউনুস বনাম পলিটিক্যাল পার্টিজ এদের আলাদা আলাদা ভূমিকা নিয়ে কে কতটা থামাচ্ছে, কে কতটা ঠেলছে, আর কার হাতে আসল সুইচ, এগুলোর বিস্তারিত ম্যাপ করে দিতে পারি। ঠিক আছে, আমি এখন ইউএসএ, ইন্ডিয়া, ইউনুস এবং বাংলাদেশের রাজনৈতিক পার্টিগুলোর ভূমিকা আলাদা করে তুলে ধরছি, বিশেষ করে জুলাই স্পিরিট বাস্তবায়নের ব্যর্থতার পেছনে তাদের প্রভাবের দিক থেকে। ইউএসএ প্রধান ইনফ্লুয়েন্সার ভূমিকা, প্রধান এক্সটার্নাল অ্যাক্টর হিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়। লক্ষ্য বাংলাদেশে পূর্ণ গণতন্ত্র নেই, বরং স্ট্র্যাটেজিক স্টেবিলিটি এবং নিজের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট নিশ্চিত করা। পদক্ষেপ আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ বা নিউট্রালি দেখানোর চেষ্টা, কিন্তু বাস্তবে রুলিং এলিটস অ্যাডমিনিস্ট্রেশনকে সাবটল প্রেশার দেওয়া, জনগণ বা জনগণের আন্দোলনকে শক্তিশালী হওয়ার সুযোগ কমানো, রাজনৈতিক পরিবর্তন বা নতুন সরকার উঠানো প্রক্রিয়ায় ডাইরেক্ট ইন্টারফারেন্স নয়, কিন্তু ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স, ডিপ্লোমেসি, এইড, ট্রেড, স্ট্র্যাটেজিক মেসেজিং। প্রভাব জুলাই স্পিরিট বাস্তবায়ন প্রায় শূন্যের কাছাকাছি, জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সত্যিকারের ক্ষমতা হস্তান্তর বাধাপ্রাপ্ত। ইন্ডিয়া, রিজনাল অ্যাক্টর ভূমিকা, প্রধানত রিজনাল স্টেবিলিটি এবং বর্ডার সিকিউরিটি ইন্টারেস্ট, ঢাকা দিল্লি করিডোর ইনফ্লুয়েন্স চেষ্টা, লক্ষ্য বাংলাদেশ পলিটিক্যাল সিন anti-Pakistan, anti-China axis তাড়ি রাখা। পদক্ষেপ ব্যালেন্সিং অ্যাপ্রোচ, রুলিং পার্টি এবং অপোজিশন উভয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট, এনার্জি, সিকিউরিটি প্রজেক্টস ব্যবহার করে ইনফ্লুয়েন্স এক্সার্ট করা। ভারতের প্রভাব ইউএসএ তুলনা কম, কিন্তু রিজনাল পলিটিক্স এবং স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট এ উল্লেখযোগ্য। জুলাই স্পিরিটের ব্যর্থতায় ভারত সরাসরি দায়ী না হলেও রিজনাল কনস্ট্রেইন্টস তৈরি করেছে। ইউনুস, ডোমেস্টিক ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টর, এক্স-পলিটিশিয়ান বিজনেস। ভূমিকা স্বাধীনভাবে আন্দোলন বা জনগণকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা। মূল লক্ষ্য alternative governance, reform-driven leadership. সীমাবদ্ধতা USA or ruling elites as subtle opposition. শক্তিশালী political and mass mobilization capability নেই। জাতীয় মিডিয়া ও law enforcement সরাসরি opposition মুখে pressure. প্রভাব জুলাই স্পিরিটের partial support করতে পারলেও আন্তর্জাতিক ও ভেতরের শক্তি চাপে তার প্রভাব সীমিত। Bangladesh political parties, ruling and opposition. Ruling party, status quo বজায় রাখা, জনগণকে কন্ট্রোল করা। Opposition, ভেতরের রাজনৈতিক চাপে প্রত্যাশায় আন্দোলন চালানো, কিন্তু resources and strategic coordination কম। প্রভাব ruling party, July spirit ব্যর্থ করার মূল internal actor. Opposition, July spirit এর বাস্তবায়ন বাধাপ্রাপ্ত হয়েছে, কিন্তু USA এবং ruling elites এর কৌশলগত interference ছাড়াও একা কিছু করতে পারত না। সংক্ষেপে July Spirit failure map, actor, role, method, effect on July Spirit team. USA, primary influencer, diplomacy, aid leverage, subtle pressure. July Spirit nearly nullified. India, regional observer, secondary influencer. Security and economic leverage. Regional constraints, indirect impact. Yunus domestic reformist leader, political advocacy, limited mobilization. Partial support, suppressed by internal plus external factors. Political parties, ruling and opposition, ruling, control, opposition, limited mobilization, internal execution failure, July spirit contained.
A Mapike Borkarha, USA Port on external factor, India regional support constraint, Yunus domestic limited influence, political parties bitre kajakor kshonta dhore রেখেছে ওদি চাও আমি এটা টাইমলাইন ওয়াইজ জুলাই 2025 স্পিরিট এক্সিকিউশন ভার্সেস ফেলিয়ার মাপ বানিয়ে দেখাতে পারি স্টেপ বাই স্টেপ কার কি ভূমিকা ছিল এবং কোথায় বাধা তৈরি হলো তুমি কি সেটা চাইছে রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে পরপরই দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং তারা যে সময়টি বলেছে সন্ধ্যা 7টা থেকে 7:30 মিনিট এই সময়টার ভিতরে মূলত এই ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা আসলে এখন অবধি জানা যায়নি আমরা একটু সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি যে আমরা যে স্থানটিতে রয়েছে তার ঠিক সম্মুখ অংশেই মূলত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে অর্থাৎ যদিও এখন সেখানে বিশেষ কোনো এই ককটেল বিস্ফোরণের আলামত নেই তবে সেখানে কিছু সাদা রঙের পাউডারের মতো পড়ে রয়েছে যদিও খালি চোখে সেটা ক্যামেরায় দেখানোটা অনেকাংশে মুশকিল রয়েছে যদিও এখন থেকে বেশ কিছু সময় ফোটার কারণে এখন আবার এখানকার যে যান চলাচল পরিস্থিতি সেটি কিন্তু সচল অবস্থাতে রয়েছে আমরা কিছুক্ষণ পূর্বে এটি নিয়ে এখানকার ট্রাফিক পুলিশ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম যে কয়টা নাগাদ বা কে বা কারা এটি ফুটিয়েছে বা ফোটাতে পারে এমন কোনো তথ্য তাদের কাছে রয়েছে কিনা তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সন্ধ্যা 7টা থেকে 7:30 নাগাদ এই জায়গাটিতে মূলত পরপর দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে আমরা তার ফাঁসি রায় চাই মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর মিরপুরের 10 নম্বর এলাকা বিরোধী অপরাধে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং একই সঙ্গে পুলিশের সাবেক আইজিপি তাদের বিচারের রায় হবে 17 তারিখে মূলত এই বিচার কার্যক্রম এবং রায়ের বিষয়টি সাধারণ মানুষ কি মনে করেন কি প্রত্যাশা করেন এবং কেন প্রত্যাশা করেন জেনে নেব তাদের কাছ থেকে যে যেরকম অন্যায় করবে সে অন্যায় অনুযায়ী তার বিচার হওয়া উচিত আমি সাধারণ জনগণ হিসাবে এটা মনে করি আমি আমাদের বাংলাদেশের যে যত বড় যাই হোক অন্যায় করলে তার অন্যায় বিচার হওয়া উচিত কারণ কলা চুরির মামলা যদি সাজা হয় আর এতগুলি মানুষ মারছেন আপনি আপনার সাজা হবে না এটা তো ঠিক না আপনার মৃত্যুদণ্ড হওয়া উচিত আসলে মানুষের দেখা গেছে আরো অল্প অন্যায় করেও অনেক ধরনের মার্ডার বিভিন্ন আসামি হয় তো যারা অন্যায় যদি বেশি করে থাকে ওইভাবে সাজা হওয়া উচিত আসলে এই রাইড অতি দ্রুত হওয়া সম্ভব আমাদের অনেকগুলা আমাদের ভাই বলেন চাচা বলেন মামা বলেন অনেক লোক নিহত হয়েছে আমরা ওই হিসাবে চাচ্ছি যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই শেখ হাসিনা তার ফাঁসির রায় যে হয় আমি এই সরকারের কাছে আবেদন করি যে এই ফ্যাসিস্টে ভারত থেকে আইনা এবং দ্রুত বিচার সম্পন্ন করে তার রায় কার্যকর করা এবং ফাঁসি আমরা চাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আইনা জনগণের হাতে সামনে রেখা ঠিক আছে তার একটা রায় হোক ভালো একটা রায় হোক আমরা তার ফাঁসি রায় চাই ফাঁসি কামনা করি উনি যদি অপরাধী না হয় তো উনি ভারত কেন পালাই গেল উনি ভারতে কেন পালাই গেল উনি দেশে আসুক আইসা আইনের মোকাবেলা করুক উনি যদি নির্দোষ হয় আদালত ওনাকে জামিন মুক্ত করে দিবে উনি দেশে আসে ওনার ন্যায্য বিচার পাকুনি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া মূলত আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে মহাসড়ক সহ দেশের বিভিন্ন জায়গাতে গণপরিবহনের আগুন দেওয়ার ঘটনা ঘটছে এতে প্রাণহানিও ঘটেছে মোট 31 জায়গাতে এখন পর্যন্ত আগুনের ঘটনা ঘটেছে সাধারণ মানুষ কি মনে করেন কারা আগুন দিচ্ছে বা কারা এই ধরনের নাশকতায় জড়িত কি মনে হয় কারা আগুন দিচ্ছে কারা নাশকতা আমরাও তো মনে করি যে ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে তার দোষরাই আগুন দিচ্ছে এবং আমি চাই যে আগুন প্রতিটা যে বাসে যে জায়গায় আগুন দেখ না কেন এটা প্রতিটা যে বিচার হয় এটা যারা হরতাল অবরোধ ডাকে এটি তো তাদেরই কাম এটি তো অন্য কেউ আর হরতাল অবরোধে গাড়ি আগুন দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না তারা আন্দোলন ডাকিয়া যানবাহনের উপরে অগ্নিসংযোগ করতেছে এটার জন্য একটা শাস্তি তাদের হওয়া উচিত এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ বাকি যারা আছে তাদের দণ্ড হবে হয় মৃত্যুদণ্ড এবং সেটা হয়তো ফাঁসি অথবা আজীবন কারাদণ্ড কঠিন একটা দণ্ড হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে এই দণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ কতটা ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ কি শেষ হয়ে যাবে আওয়ামী লীগ পর্ব কি শেষ হয়ে গেল যেমন শেখ মুজিবুর রহমান তার সপরিবারে নিহত হবার পর কার্যত আওয়ামী লীগ কিন্তু অনেকদিন মৃত ছিল তারপরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘরোয়া রাজনীতি সুযোগে আস্তে আস্তে সংগঠিত হয় কিন্তু
সেই পর্ব আসতে লম্বা সময় লেগেছিল। আর সৌভাগ্যক্রমে শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকায় উত্তরসূরি হিসাবে তারা টিকে গিয়েছিল। তারা যদি না আসতেন তাহলে ওই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগের যে ভয়ঙ্কর একটা দ্বন্দ্ব বিবাদ, রাজ্জাক তোফায়েল, তাতে কিন্তু একেবারে ভাঙনের উপক্রম হয়েছিল। তারপরে ডক্টর কামাল হোসেন বুদ্ধি করে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসে এবং তারপর আবার মানে পুনর্জন্ম হয় আওয়ামী লীগের। সত্যি কথা বলতে কি পুনর্জন্ম হয়, যদিও তার আগে জোহরা তাজউদ্দিন সারা দেশে ঘুরতে 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 আওয়ামী লীগকে সংগঠিত করেছিল এবং আওয়ামী লীগকে বাকি পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে আগামীকাল 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ এবং 2000 মানুষকে হত্যার যে অভিযোগ, সেটির একটি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে এবং এই মামলায় তিনি অলরেডি তথ্য প্রমাণাদি এবং বিচারিক যে প্রক্রিয়া সেটা দেখে মনে হচ্ছে তার এখানে শাস্তি হবে। শাস্তিটা সর্বোচ্চ শাস্তি হওয়ারই সম্ভাবনা বেশি। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি এই মামলায় হবে কিংবা তিনি অপরাধী, এটা একটা প্রমাণিত সত্য। আইনের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা প্রমাণিত হওয়াটা সময়ের ব্যাপার। এটা এই দেশের মানুষ জানে এবং ঘটনাটা ওভাবেই ঘটেছে। যেহেতু সে রাষ্ট্রপ্রধান ছিল, তার জন্যই ঘটনাগুলো ঘটেছে। এখন তাহলে এই মামলার যে সাজা বা শাস্তি হবে সেটা কতটুকু বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তা করবে, দুটো বিষয় আলাদা। একজন ব্যক্তি একটা অপরাধ করলে, একজন ব্যক্তি যখন অপরাধ করে তখন তার শাস্তি হলে সেটা সবার মানে সর্বজনের কাম্য। শেখ হাসিনার শাস্তি হওয়া উচিত, আওয়ামী লীগের নেতৃবৃন্দের যারা অপরাধী তাদের শাস্তি হওয়া উচিত। এতে ব্যক্তি হিসেবে তারা এটার পানিশমেন্ট পাবে। আরেকটি বিষয় হচ্ছে যে দেশে একটা বিচারের মাধ্যমে রুল অফ লটা প্রতিষ্ঠা করা। রুল অফ ল প্রতিষ্ঠা করা শুধুমাত্র দোষী ব্যক্তির চরম শাস্তি হওয়াটার মধ্যে সীমাবদ্ধ না, বরং এই ধরনের অপরাধ কেন সংঘটিত হলো, এই ধরনের অপরাধের উৎপত্তি হওয়ার পিছনের মূল কারণগুলোকে খুঁজে বের করা এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ সংঘটিত না হতে পারে সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করা। একইভাবে যে সঠিক আইনের শাসন বলতে বোঝায় যে অপরাধটি করেছে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে তাকে ঠিক সেই অপরাধের শাস্তি দিতে হবে। অর্থাৎ মামলা শুরু থেকে, ইনভেস্টিগেশন থেকে শুরু করে এর ফরেনসিক রিপোর্ট, অ্যাক্ট, সাক্ষ্য আইন সবগুলো মিলে যাতে বিচারের প্রক্রিয়াটা আইনি পদ্ধতির মাধ্যমে হয় এবং সেটা সবার জন্য একই রকম হয়। সেই দিক থেকে বিচার করলে শেখ হাসিনার বিচারের মাধ্যমে আমরা ফর দ্য টাইম বিং হয়তো আওয়ামী লীগকে থামাতে পারবো। শেখ হাসিনা হয়তো তার জীবনে সে আর হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না, তার যে বয়স, কিন্তু আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় এই বিচার পদ্ধতি খুব বেশি সহায়ক হবে কিনা সেটা সময় বলতে পারবে। কিন্তু যদি সার্বিকভাবে আইনি ব্যবস্থার পরিবর্তন না আনা হয়, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে মামলা দেওয়া হয়েছে সেটা শেখ হাসিনার আমলের যে মামলা হয়েছে তার থেকে কোনো অংশেই তার মধ্যে কোনো গুণগত বা আইনগত কোনো পার্থক্য নেই। অর্থাৎ মানুষকে মামলা দেওয়ার উদ্দেশ্য যে তাকে শাস্তি দেওয়া। এখন সে অপরাধী হোক বা অপরাধী না হোক, নির্দিষ্ট অপরাধের জন্য নির্দিষ্ট মামলা হতে হবে এবং তার জন্য তদন্ত বিষয়টা খুব জরুরি এবং যে মামলা নিচ্ছে তার প্রাথমিকভাবে এটাকে একটা বিবেচনার মধ্যে নিয়ে বিবেচনার মধ্য দিয়ে তাকে এই মামলাটা গ্রহণ করতে হবে। একজন অর্থনীতিবিদকে যদি 3টা মামলা, খুনের মামলা দিয়ে দেওয়া হয় রাজনৈতিকভাবে, যে অর্থনীতিবিদ হয়তো দেশ থেকে প্রচুর টাকা বিদেশে পাঠিয়েছে, তাহলে এটা আইনের শাসন বা রুল অফ ল বা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি কোনোটাই প্রতিষ্ঠিত করলো না, বরং সিস্টেমটাকে আরো ভালনারেবল করলো, সিস্টেমটাকে আরো
ম্যাল ফাংশনের দিকে নিয়ে গেল, অর্থাৎ আমরা জটিলতা বাড়ালাম। কাজেই এই আইসিটি অ্যাক্টের মাধ্যমে বিচার প্রক্রিয়াটা শুধুমাত্র যদি শেখ হাসিনার জন্য প্রযোজ্য হয়, তাহলে এর থেকে আগামী দিনের গণতন্ত্র বা রুল অব ল খুব বেশি সুবিধা পাবে বলে ভাবার কোনো কারণ নাই।